হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। এই ভিডিওটা থেকে শুরু করে আগামী 6টা ভিডিও অর্থাৎ টোটাল 7টা ভিডিও হতে চলেছে 2023-এর দুর্গাপুজোর সময়ের। আমাদের সপরিবারে এলিফ্যান্টা গুহা, ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা এবং অজন্তা ইলোরা ভ্রমণের গল্প নিয়েই থাকছে এই 7টি ভিডিও। আমরা এখন যাচ্ছি সান্টাক্রুজ ইস্টে। ওখানে একটা হোমস্টে আমাদের বুক করা আছে। মাম্মাম পাপা ভাই মুম্বাই এসে গেছে আর ওরা হোমস্টেতে পৌঁছেও গেছে। দুর্গাপুজোর সময়টা বাঙালিদের মনে ছুটির আমেজ থাকলেও মুম্বাই এবং অন্যান্য জায়গাগুলিতে এই সময় নবরাত্রি পালন করা হয়। আর এই নবরাত্রির সময়ে ছুটি থাকে না, একেবারে দশমীর দিনটিতে ছুটি হয় সারা ভারতবর্ষের। এই দশমীর দিনটিকেই আমরা বাঙালিরা বিজয়া দশমীর দিন বলি। তাই অভিষেকদের অফিসেও ছুটি নেই, কিন্তু অভিষেক আগামী কয়েকদিন ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু ওর এত কাজ যে ও গাড়িতে যেতে যেতেই এখন অফিসের ল্যাপটপ খুলে বসেছে। যেতে যেতে যতটা কাজ করে নেওয়া সম্ভব ও তাই করছে, যাতে বেড়াতে বেরিয়ে কাজের চিন্তা না করতে হয়। কিছু দেখাই তো যাচ্ছে না, দেখছো কি করে? ব্যাটারি কম আছে। ও, ব্যাটারি কম আছে। এই যে আমরা পৌঁছে গেছি। এই দুটো দিন আমরা থাকছি হোম টু আর্মা সুইটসে। এখানে ঢুকেই প্রথমেই এই 3 জনের দেখা পেলাম। আসলে আমাদের পরিবারের সবাই আমরা ভীষণ রকম ক্যাট লাভার। আচ্ছা, এটা হলো এখানে লাঞ্চ আর ডিনারের খাবারের মেনু, ভেজ আর ননভেজ থালি। আর এটা ছাড়া প্রাতরাশে রয়েছে মাখন পাউরুটি, দুধ কর্নফ্লেক্স, ডোসা, ইডলি,
পাওভাজি, অমলেট, ফল ও চা কফি। সামান্য কিছু খেয়ে নিয়েই আমরা রওনা দিয়েছি সাউথ মুম্বাইয়ের পথে। আমরা যাব এলিফ্যান্টা গুহা দেখতে। আরব সাগরের মাঝে ঘোড়াপুরী নামক একটি দ্বীপে রয়েছে এই এলিফ্যান্টা গুহা। এই ইউটিউব চ্যানেলের ডে ডায়েরি 21 অর্থাৎ 21 নম্বর ভিডিওটি হলো এলিফ্যান্টা গুহার প্রথম পর্ব। এই ভিডিওটির লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর এই ভিডিওটি হচ্ছে এলিফ্যান্টা গুহার দ্বিতীয় পর্ব। এই ভিডিওটিতে থাকবে এলিফ্যান্টা গুহার শিল্প ভাস্কর্য সম্পর্কে নানা তথ্য। আমরা পৌঁছে গেছি মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এখন এখান থেকে ফেরিতে চেপে সমুদ্রপথে এলিফ্যান্টা গুহার পথে যাত্রা। তবে তার আগে আমরা সপরিবারে ছবি তুললাম। আমরা উঠে পড়েছি ফেরিতে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই পাওয়া যায় এলিফ্যান্টা যাওয়ার ফেরি এবং ফেরির টিকিট। এই ফেরিগুলির জন্য অনলাইন টিকিটের কোনো ব্যবস্থা নেই। গেটওয়ের সামনে থেকেই ফেরির টিকিট কাটতে হয়। এখান থেকে প্রায় 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট মতো সময় লাগে ঘোড়াপুরী দ্বীপে পৌঁছাতে। যদিও সময়টা কিছুটা জোয়ার ভাটার ওপর নির্ভর করে। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে গুহার সম্পর্কে কিছু তথ্য দিই। প্রথমেই বলি দ্বীপটির নাম ঘোড়াপুরী। এই ঘোড়াপুরী শব্দের আক্ষরিক অর্থ হলো গুহাগুলির শহর। মুম্বাই থেকে 10 কিলোমিটার পূর্বে এবং জওহরলাল নেহেরু বন্দর থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দ্বীপ। এলিফ্যান্টা গুহায় রয়েছে 5টি হিন্দু গুহা, 2টি বৌদ্ধ গুহা, কয়েকটি বৌদ্ধ স্তূপ, যা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর। এলিফ্যান্টা গুহা হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 5ম থেকে 7ম শতাব্দীর মধ্যে এটি স্থাপন করা হয়েছিল, যদিও অনেকের মতে প্রায় 550 খ্রিস্টাব্দের মধ্যে এই গুহাটির কাজ সম্পন্ন হয়েছিল। এলিফ্যান্টা গুহা মন্দিরগুলি প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যেই নিবেদিত। ঔপনিবেশিক পর্তুগিজরা এই গুহায় একটি হাতির মূর্তি খুঁজে পান। সেই থেকেই এই গুহার নামকরণ হয়েছিল এলিফ্যান্টে, যেটি পরবর্তীকালে এলিফ্যান্টায় রূপান্তরিত হয়। ঘোড়াপুরী দ্বীপটির দৈর্ঘ্য 2.4 কিলোমিটার, যেখানে রয়েছে 150 মিটারের উচ্চতার 2টি টিলা পাহাড়। একটি সরু ও গভীর গিরিখাত দ্বারা পাহাড় দুটি বিভক্ত। এই দ্বীপে আম, তেঁতুল, করমচা, তাল প্রভৃতি গাছ রয়েছে। আর সমুদ্রের জলের জোয়ার ভাটার জন্য
সমুদ্রের তীরে জন্ম নিয়েছে সারি সারি ম্যানগ্রোভ গাছের ঝোপ। এলিফ্যান্টা ঘুরতে আসার এক্কেবারে সঠিক সময় হচ্ছে বর্ষাকালের পর, কারণ এই সময় বর্ষার জল পেয়ে এইসব গাছগুলির সবুজ রং আরো উজ্জ্বল হয়ে ওঠে। ঘোড়াপুরী দ্বীপের মধ্যে রয়েছে 3টি ছোট ছোট গ্রাম। গ্রামের মানুষদের যাতায়াতের জন্য রয়েছে দ্বীপের 3 দিকে 3টি জলবন্দর। উত্তর পশ্চিমে রয়েছে সেট বন্দর, উত্তর পূর্বে মোরা বন্দর এবং দ্বীপের দক্ষিণে রয়েছে রাজ বন্দর। ওই যে দূরে সমুদ্রের মাঝখানে সেতুটি দেখছেন, ওটা হলো অটল সেতু। এখন তো অটল সেতু দিয়ে গাড়ি, বাস সবই চলাচল করছে, কিন্তু এই ভিডিওটা যখন তুলি তখন সময়টা ছিল 2023 সালের অক্টোবর মাস। তখন অটল সেতু তৈরির কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। এই ছোট টিলা পাহাড়টির কাছে আসা মানেই আমরা দ্বীপের কাছাকাছি এসে গেছি। ফেরি থেকে নেমে বেশ খানিকটা হাঁটা রাস্তা, তবে একটা ছোট টয় ট্রেনও আছে। ওই দেখুন, ট্রেনটাকে দেখা গেছে। টয় ট্রেনটি
খানিকটা রাস্তা অতিক্রম করে বাজারের মধ্যে নিয়ে গিয়ে যাত্রীদের নামায়। সেখান থেকে হাঁটা পথের শুরু, আর তারপর থাকে সিঁড়ি। That's what I'm trying to do over here. Sleep? You gotta take a minute to prep at home. There's one thing I learned 19 years ago. You get a chance to sleep, take it. हेलो हाँ बोलिए हेलो हाँ मैम नहीं आया क्या देखिए खत्म नहीं आया नहीं आप मेल देखो ना एक बार आया क्या कादम्बरी का मेल कादम्बरी का मेल देखो आया या नहीं देखो मैं बोल रहा हूँ कादम्बरी का मेल देखो आया ही नहीं बोलो আচ্ছা এটা কি ট্রেনটার? হ্যাঁ হ্যাঁ ট্রেনে একটা ছোট্ট টয় ট্রেন আছে, তাই কি সুন্দর। ফেরি থেকে নেমে এসে আমরা এখন রয়েছি টয় ট্রেনের টিকিট কাউন্টারের সামনে। এই টয় ট্রেনের টিকিটের মূল্য মাথাপিছু 15 টাকা প্লাস জিএসটি। আমরা এখন দাঁড়িয়ে টয় ট্রেন আসার অপেক্ষায়। এই হলো টয় ট্রেনের লাইন। এর আগের যে দুবার এলিফ্যান্টা এসেছি তখন হেঁটেই গেছি, হেঁটেই ফিরেছি। এই প্রথমবার টয় ট্রেনটায় চেপে যাব। এই গোলাপি সাদা পোশাকে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন আমাদের গাইড। ये जो है ना मैम आपके बैक साइड में ये ब्रिज जो है वो ये कोस्टल ब्रिज है जो ओल्ड मुंबई टू न्यू मुंबई को कनेक्ट करता है। लेकिन आप देखोगे ना तो ऑल ओवर इंडिया में जो सीलिंग ब्रिज जो सबसे बड़ा है ना वो ये है जिसका कंस्ट्रक्शन अभी चालू है। वो 21.8 किलोमीटर डिस्टेंस कैरी करता है। आज पॉल्यूशन फ्री है, आज पॉल्यूशन वगैरह नहीं है, स्मोक नहीं है। ये आइलैंड देखने को मिलेगा, ये फ्रॉग आइलैंड है। इंडिया में सबसे ओल्डेस्ट रिएक्टर जहाँ पे माना जाता है। एजुकेशन फील्ड तो नहीं है और यहाँ के जो लोग एजुकेशन लेने के लिए यहाँ से सिटी में शिफ्ट होते हैं। और थर्ड रीजन यहाँ पे मेडिकल फैसिलिटी भी नहीं है। और ये आइलैंड के ऊपर 3 टाउन्स है, राजबंदर, शेद बंदर और मोरा बंदर। बंदर मीन्स व्हाट? पोर्ट। बंदर मीन्स पोर्ट। तो ये आइलैंड है, आइलैंड को बेसिकली आने के लिए बेसिकली जस्ट लाइक बोट से आना पड़ता है। यहाँ पे रोड कनेक्टिविटी नहीं है, तो ये बोट आने के बाद पोर्ट को लैंड होती है। तो इसी के कारण उन्हें हिंदी में बंदर बोला था यहाँ। এখানে সবাই এখন টয় ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে। ওই যে ট্রেন আসছে। এখানে জোয়ার আছে, এখানে কিন্তু খালি পড়ে থাকে, ঠিক আছে? আছে কয়েকটা খালি। আবার একবার প্রথমবার কেমন গেছে, আমার সকালটা খালি ছিল, বোটটা পুরো শুকনো, এটার পরে দেখি ভাসছে। आपके जो बोट का जो स्पीड जो है ना सर वो बेसिकली पानी के प्रेशर के ऊपर डिपेंड होता है। जस्ट लाइक आप देखो आते समय गेट ऑफ इंडिया टू एलिफेंट आइलैंड तक जो बाय वे बोट से जो ट्रैवलिंग किया हुआ है ना उनका स्पीड नॉटिकल में आता है, उनका यूनिट होता है। तो
तो अभी जो है ना वो लो टाइड स्टार्ट है, तो आपको पानी के प्रेशर को काटते आगे आने पड़ा, इसलिए के लिए आपको टाइम देखो 1 घंटे से लगभग ऊपर भी गया होगा आने के, लेकिन जाते समय वो टाइम उतना नहीं लगेगा मैम। आपको जो टाइम है ना मिनिमम 30 to 35 मिनट्स लगेंगे यहाँ से मुंबई जाने में। टाइट का उस पर बने वाटर का फ्लो। आप देखो जो वॉर वगैरह सुनते थे, वॉर में जो प्रहर बोला जाता था, वो प्रहर जो था ना वो लो टाइड हाई टाइड के ऊपर था, क्योंकि पानी जो है ना दिन में 2 बार ऊपर आता है, 2 बार नीचे जाता है, मतलब 6 घंटे का एक प्रहर होता है। শুরু করেছে। ট্রেন থেকে নেমে এবার হাঁটা পথ। হাঁটা পথের এই 2 পাশেই রয়েছে নানা জিনিসের দোকান, আর সবথেকে বেশি রয়েছে খাবারের দোকান। आइलैंड है और उसके नियर बाई वो टावर दिख रहा है सर, सामने बड़ा टावर है, उसके बीच में वो डोम स्ट्रक्चर है, वो रिएक्टर है, इंडिया में का सबसे बड़ा रिएक्टर। अच्छा, रिएक्टर वही है, बाबा एटॉमिक रिसर्च सेंटर ये इधर। সামনে এগিয়ে গেছে। হ্যাঁ চলো পেলাম। সোজা সোজা সোজা।
চলো চলো মামা, ওটা দিয়ে তাড়াতাড়ি। এখানে রয়েছে এলিফ্যান্টা গুহার কিছু তথ্য ও নকশা। ওই সামনে যে ঘরটি দেখছেন সেটা হলো এলিফ্যান্টা টিকিট কাউন্টার। এই হলো 1 নম্বর গুহার প্রবেশদ্বার। চলুন এবার পা বাড়াই। এলিফ্যান্টা গুহায় প্রবেশ করে একেবারে সামনেই পড়ে মহাদেব শিবের এই মূর্তি। এই মূর্তিটিকে একটি মাস্টারপিসও বলা হয়। এমনকি মহারাষ্ট্র ট্যুরিজমের প্রতীকী ছবিতেও এই মূর্তিটি চিত্রিত আছে এবং অন্যান্য মূর্তিগুলির থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাস্কর্য হিসেবে বিবেচনা করা হয়। এই মূর্তিটি মহেশ মূর্তি, সদাশিব এবং ত্রিমূর্তি শিব নামে পরিচিত। মূর্তিটির ডান দিকের মুখমণ্ডল যেটি পশ্চিমমুখী সেটি হল জন্মের শৈশবকাল বা পদ্মকুড়ি হাতে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যা জীবন ও সৃজনশীলতার প্রতিশ্রুতি চিত্রিত করে। বাঁ দিকের মুখমণ্ডল পূর্বমুখী যেটি জীবনের যুবা প্রতিচ্ছবি বা ধ্বংসকর্তা শিবের ভৈরব অঘোরা রূপ। কেন্দ্রে বা মাঝের মুখটি হল জীবনের ধ্যানী বয়সের বা ধ্যানশীল তৎপুরুষ রক্ষাকর্তা বিষ্ণুর। শৈব ধর্মে 3 মাথা বিশিষ্ট শিব হলেন তাঁর স্রষ্টা, সংরক্ষণকারী এবং ধ্বংসকারী রূপের প্রতিচ্ছবি। ত্রিমূর্তি শিবের ডান দিকে রয়েছে গঙ্গাধারা ভাস্কর্য। ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে আসেন, কিন্তু তখন তিনি জানতেন না গঙ্গার গতিবেগের শক্তি। স্বর্গ থেকে নেমে আসার সাথে সাথেই মহাদেব তার চুলে গঙ্গার শক্তিকে অনায়াসে নিহিত করেন। এখানে শিবের পাশে রয়েছেন পার্বতী, উপরে রয়েছেন দেবী গঙ্গা, দেবী যমুনা, দেবী সরস্বতী। এই শিল্পকার্যে শিবকে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করা হয়েছে। এখানে দেবতারা পার্থিব প্রাচুর্যের মহাজাগতিক উৎসব দেখার জন্য একসাথে আগমন করেছেন। এখানে রয়েছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রাণী। নিচে বাম দিকে নমস্কার ভঙ্গিতে শিল্পী খোদাই করেছেন ধর্মপ্রাণ বীরপূর্ণ রাজা ভগীরথকে। ত্রিমূর্তি শিবের বাম দিকে রয়েছে অর্ধনারীশ্বর ভাস্কর্য। অর্ধেক নারী অর্থাৎ পার্বতী আর অর্ধেক পুরুষ অর্থাৎ শিব।
অতএব স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ একে অপরের পরিপূরক। মূর্তির ডান দিকে স্তন, কোমর, লম্বা চুল, হাতে আয়না অর্থাৎ এটি পার্বতী, এবং বাম দিকে মহাদেবের একটি হাত রয়েছে নন্দী ষাঁড়ের মাথার উপর এবং অন্য একটি হাতে ধরে আছেন একটি সর্প। এখানেও ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র এবং অন্যান্য দেবদেবীরা নিজ নিজ বাহনে উপবিষ্ট। এটি হলো শিব পার্বতীর বিবাহের ভাস্কর্য। এটিকে বলা হয় কল্যাণ সুন্দর। এখানে পার্বতী শিবের ডান দিকে অবস্থান করেছে। পুরাণ মতে পর্বতরাজ হিমালয়ের রাজপ্রাসাদে এই বিবাহ হয়েছিল। প্রজাপতি ব্রহ্মা ছিলেন পুরোহিত, নারায়ণ ছিলেন বিবাহের সাক্ষী, স্বর্গের দেবদেবী এবং অপ্সরা সকলে মিলে বিবাহের উল্লাসে মেতে উঠেছিলেন। ওপর থেকে অন্যান্য ঋষিগণ আশীর্বাদ সহ পুষ্পবৃষ্টি করছেন। এখানে শিবের শান্ত এবং পার্বতীর লাজুক রূপ শিল্পী খোদাই করেছেন। এটি ধ্যানী রূপে শিব। এই ভাস্কর্যটির নাম যোগীশ্বর। যোগীশ্বর ছাড়াও মহাযোগী বা আদিযোগীও বলা হয়। তিনি শৃঙ্খলা মানেন এবং যোগ কলায় পারদর্শী। কিভাবে যোগ এবং ধ্যান জীবনকে চূড়ান্ত বাস্তবতার দিকে নিয়ে যায়। এখানে তিনি পদ্মের ওপর পদ্মাসনে বসে আছেন। দুটি নাগ পদ্মের পাশে অবস্থান করছে। আশেপাশে বৈদিক যুগের সন্ন্যাসীরা রয়েছেন। স্বর্গের দেবদেবীরা সকলেই উপস্থিত, কিন্তু কেউ শিবের এই ধ্যানে ব্যাঘাত ঘটাতে চাইছেন না। এটি নটরাজ বা মহাজাগতিক নর্তক বা নর্তকদের প্রভু রূপে শিবকে খোদাই করা হয়েছে। ললিত মুদ্রায় শরীর ও বাহুগুলি দেখানো হয়েছে, যা সমস্ত স্থান দখল করার জন্য প্রতীকী ক্রমবর্ধমান শক্তি এবং সম্পূর্ণ দেহের ওজনহীনতার প্রতীক। এটি নটরাজের ৮ সজ্জিত চিত্র। এক হাতে তিনি ধরে আছেন একটি কুঠার, তাতে একটি সর্প কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক, তপস্বীগণ ও ঋষিগণ সকলেই উপস্থিত রয়েছেন নটরাজের নৃত্য দেখার জন্য। এটি কৈলাস পর্বতে রাবণানুগ্রহ। কেন্দ্রে রয়েছেন চতুর্ভুজ শিব এবং পার্বতী। শিবের নিচে রয়েছেন নন্দী, আর তার নিচে কৈলাস পর্বত কাঁপাচ্ছেন রাবণ, অর্থাৎ রাজা রাবণ কৈলাসকে ওঠানোর জন্য ব্যর্থ চেষ্টা করছেন। এই দৃশ্যে রয়েছে ভূখণ্ড, স্তরযুক্ত মেঘ, মেঘের ওপর অপ্সরারা ভাসছে। পুত্র গণেশ, কার্তিক এবং অন্যান্য দেবদেবী, তপস্বী, ঋষিরা সকলেই ভয়ে মহাদেবের কাছে আশ্রয় চাইছেন। এটি হলো মহাদেবের অন্ধাকাসুর বধ কাহিনীর ভাস্কর্য। এখানে শিব হিংস্র রূপে অন্ধকাসুরকে বধ করছেন। অন্যান্য ভাস্কর্যের মতো এটিও ক্ষয়ের পথে। শিবের মাথার মুকুটে রয়েছে একটি খুলি, কোবরা, সর্প এবং অর্ধচন্দ্র। ডান হাতে রয়েছে প্রতীকী অস্ত্র, যা হাতি রাক্ষসকে বধ করতেও ব্যবহার করেছিলেন।
অন্ধকাসুরের রক্ত সংগ্রহ করার জন্য শিবের বাম হাতে রয়েছে একটি বাটি। অন্যান্য দেবদেবীরা রয়েছেন চারিপাশে এবং ফুলের মালা নিয়ে উড়ে আসছেন অপ্সরাগণ। এলিফ্যান্টা গুহার কেন্দ্রীয় উপাসনালয়টি বর্গাকার। এর প্রতিটি প্রবেশদ্বারে রয়েছে দুজন দ্বাররক্ষী, অর্থাৎ 8 জন দ্বারপাল। এই যে সিঁড়িগুলোর মধ্যে মাম্মাম বসে আছে, সেই সিঁড়িগুলো দিয়ে উঠে গেলেই দর্শন পাওয়া যাবে উপাসনালয়ের ভিতরে থাকা মূল বিগ্রহ শিবলিঙ্গের। মূল হলের পূর্ব দিকে একটি নন্দীর মূর্তি খোদাই করা ছিল, কিন্তু এর ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করা যায়নি। এছাড়াও এখানে কার্তিক, গণেশ সহ সপ্ত মাতৃকার ভাস্কর্য খোদাই করা রয়েছে। এলিফ্যান্টা গুহাটি হল মোনোলিথিক, অর্থাৎ এই গুহাটিও ইলোরার মতো খোদাই করা হয়েছিল একটি বিশাল বড় পাথর খণ্ডের ওপর থেকে নিচের দিকে। এলিফ্যান্টা গুহার 4 এবং 5 নম্বর গুহাগুলি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানে আর কোনো ভাস্কর্য কর্মই অবশিষ্ট নেই। তাই জনসাধারণের প্রবেশ এই দুটি গুহায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গুহা দেখা শেষ, এবার ফেরার পালা। আমরা আবার উঠেছি টয় ট্রেনে। টয় ট্রেন থেকে নেমে বন্দরে হেঁটে গিয়ে আমরা ফেরিতে উঠব। এই যে আমরা উঠে পড়েছি ফেরিতে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এলিফ্যান্টা গুহায় বেড়াতে এলে সব সময় চেষ্টা করবেন বিকেল 5টার মধ্যে গেটওয়ে ফেরার ফেরিতে চেপে পড়ার, কারণ এরপর থেকেই ফেরির ঘাটে ভিড় বাড়তে থাকে। আর যত সময় সন্ধ্যার দিকে যায় চারিপাশ তত অন্ধকার হয়ে ওঠে। ঘোড়াপুরি ফেরির ঘাটে বাড়ি ফেরার তাড়াও ততই কোলাহলে রূপান্তরিত হয়, কারণ ঘাটে কোনো আলোর ব্যবস্থা নেই।
ফেরি থেকে নেমে আমরা আবার এসেছি গেটওয়ের সামনে। চলুন এবার ফেরার পথ ধরি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।